সময়টা ছিল ১৯৯০ সালের দিকে। তখনকার দিনে গ্রামে বাচ্চা প্রসবের জন্য গাইনি নামক এক মহিলা পাওয়া যেত। যেহেতু তখনকার মানুষের এত বেশি সুযোগ সুবিধা ছিল না হাসপাতালের, অথবা তা খুব একটা বিশ্বাস করতেন না। তো একদিন গাইনি মহিলা রাত্রে তার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। তার হাতে ছিল হারিকেনের টিমটিমে আলো। হঠাৎ একটা লোক গাইনির পথ আগলে রেখে বলল, মাইজি, আপনার সাথে কিছু কথা আছে। আমার স্ত্রী প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছে, আপনি আমাকে দয়া করে সাহায্য করুন। গাইনি যদিও তখন শ্রান্ত ছিলেন, তারপরেও লোকটির কথা শুনে বেশ মায়া হয়। লোকটির গায়ে শুধুমাত্র একটি লুঙ্গি, এছাড়া আর কিছুই ছিল না। গাইনি ভয় পেতে থাকলো, যদি ইনি ডাকাত হন। তারপরেও এত কিছু না ভেবে উনি তার সাথে হাঁটতে থাকলেন। গাইনি খেয়াল করলেন যে হারিকেনের আলো ওনার ঠিক সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পর উনি বললেন, মাইজি, আপনি কি হারিকেনের আলো একটু বন্ধ করবেন? আমি তো আপনাকে সাথে নিয়ে যাচ্ছি। গাইনি তখন ভাবতে থাকলো, যদি আলো নিভিয়ে দিই তাহলে যদি ডাকাতি করে। যদিও গাইনির কাছে টাকা পয়সা খুব একটা ছিল না। এভাবেই হাঁটতে হাঁটতে একসময় তারা গ্রামের প্রত্যন্ত একটি খালপাড়ে এসে হাজির হলো। গাইনি তখন কিছুটা আঁচ করতে পারলেন যে আসলে আজকে তার সাথে কী হতে চলেছে। তিনি ভাবতে থাকলেন এতদিন এসে ভূত প্রেতের কথা শুনে এসেছি, আজ কি তাদের হাতেই আমার জীবনটা চলে যাবে? তবু তিনি সাহস রেখে বললেন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? গাইনি খেয়াল করতে থাকলেন যে লোকটির আকৃতি এতক্ষণে বেশ পরিবর্তন হয়ে এসেছে। অনেকটা বানরের মতো আকৃতি ধারণ করেছে। গায়ে অসংখ্য পশম, চোখ দুটো কেমন যেন জ্বলজ্বল করছে। গাইনি ভাবতে থাকলেন, জীবন যদি চলে যায় কি আর করার, হয়তো এদের হাতে জীবন গেলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। কিছুক্ষণ পর লোকটি বলল, মাইজি, ভেতরে আমার স্ত্রী আছে, আপনি আমার সাথে আসুন। এই কথা বলে লোকটি একটি ঝুপটির ভেতরে ঢুকে গেল। গাইনিও ওনার পেছনে পেছনে ঝুপটির ভেতরে চলে গেল। ভেতরে যাবার পর ভেতর থেকে অসহ্য রকমের গন্ধ আসতে লাগলো, ঠিক যেন কাঁচা মাছের। ওনার ঠিক বমি আসতে লাগলো, কিন্তু ভূতের কথা ভেবে উনি ঠিক বমি চেপে রাখলেন। কিছুক্ষণ পর এক কর্নারে দেখা গেল ঠিক ওনার মতো এই বানরের আকৃতির ওনার স্ত্রীর প্রসব বেদনায় ছটফট করছে। গাইনি ঠিক কিছু না ভেবে তার কাজ শুরু করে দিলেন। বেশিক্ষণ লাগলো না, ঠিক প্রায় আধা ঘন্টার ভিতরেই একটা বাচ্চা প্রসব হলো। বাচ্চাটাও ছিল ওনাদের মতো আকৃতি, অনেকটা বানরের মতো, চোখ দুটো জ্বলজ্বল করছিল। বাচ্চাটা আসার পরে এমনভাবে আওয়াজ করতে লাগলো, ঠিক যেন মনে হলো ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু হোক না জিনের বাচ্চা, বাচ্চা তো বাচ্চাই। কিছুক্ষণ পর লোকটি এবং গাইনি ঝুপটির ভেতর থেকে বেরিয়ে এলো। কি যেন কথা বলতে বলতেই হঠাৎ দূর থেকে মাইকে ফজরের আজানের সুর ভেসে আসতে লাগলো। হঠাৎ করে গাইনির মনে হলো যেন লোকটি কোথায় হারিয়ে গেল। উনি তখন ঝুপটির ভেতরে ঢুকে দেখলেন যে ওখানে কিছুই নেই,
শুধু কয়েকটা মাছের টুকরো পড়ে আছে এবং একই সাথে ভোরের আলো ফুটতে শুরু করলো। গাইনি ভাবলেন যে এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথে গাইনি খুব দ্রুততার সাথে তার বাসায় ফিরে এলেন। বাসায় আসার পর কারো সাথে এ বিষয়ে আর কথা বলেননি। লোকমুখে শোনা যায় উনি প্রায় মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনা কারো কাছে শেয়ার করেননি। কিন্তু গাইনি যখন মারা যায় তার ঠিক 7 থেকে 8 দিন আগে তার নাতি নাতনিরা ভূতের গল্প শুনতে চাইল। তখন তাদের কাছে গাইনি এই গল্পটা বলেন, কিন্তু তারা তখন ঘটনাটা আঁচ করতে পারেননি। কিন্তু গাইনি মারা যাবার অনেক দিন পরে তাদের নাতি নাতনি থেকে শোনা যায় যে প্রায় রাতেই গাইনির ঘর থেকে বিড়বিড় করে কিছু আওয়াজ আসতো। আওয়াজটা ছিল ঠিক এরকম, আরে তুই কেমন আছিস? এটা এটা তো সেই বাচ্চা না? তোর স্ত্রী কোথায়? না না বাবা, আমার কিছুই লাগবে না, আল্লাহ এমনি আমাকে অনেক দিয়েছেন। না না, তুই চিন্তা করিস না, আমি মরে গেলেও এই কথা কাউকে বলবো না। ওই কথাগুলো শোনার পরেও তার নাতি নাতনিরা তাকে কিছু বলতো না, কারণ ভাবতো যে তার অনেক বয়স হয়েছে, হয়তো এরকম ঘুমের ভেতরে কথা বলতো। কিন্তু তার মৃত্যুর পর তার বলে যাওয়া গল্পের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান। গাইনি তার মৃত্যুর আগে প্রায় 200 অধিক বাচ্চা প্রসব করিয়েছিলেন। এই ঘটনাটা একজন প্রবাসী ভ্রমণ গাইড ভাইয়ের কাছে শোনা। আমি তার ভাষায় বলছি। সময়টা ডিসেম্বরের শেষের দিকে। আমি সবে নতুন কাজে যোগ দিয়েছি ভ্রমণ গাইড হিসেবে। নেপালের দর্শনীয় স্থানগুলো দর্শকদের ঘুরিয়ে দেখানোর জন্য। একদিন সকালে 3 জন বাংলাদেশি ছেলেদের আগমন ঘটে, যাদের বাবারা ছিল বেশ কোটিপতি। বাংলা ভাষা বোঝার সুবিধার্থে তারা আমাকে তাদের সাথে নেয়। নেপালের প্রধান আকর্ষণ হলো বৌদ্ধ মন্দির। তাদের 3 জনকে নিয়ে আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। এই মন্দিরের সম্পর্কে তারা আমার কাছে জানতে চায়, মন্দিরের প্রধান আকর্ষণ কি। তখন আমি বললাম, পুরোহিতদের অলৌকিক শক্তি প্রধান আকর্ষণ। লোকমুখে শোনা যায় তারা নাকি শূন্যে বসে ধ্যান করেন। এসব শুনে তাদের মধ্যে একজন, যার নাম ছিল নিলয়, সে অনেক ঠাট্টা করে। এমন সময় হঠাৎ সে পড়ে যেতে ধরে পাহাড়ের ওপর থেকে। যখন তাকে ধরাধরি করে তোলা হলো, তখন নিলয়ের গালে থাপ্পড়ের দাগ ছিল। গাল ফুলে হাতের ছাপ উঠেছে স্পষ্ট। বোঝা যাচ্ছে যে মেরেছে তার হাতের বুড়ো আঙুল অর্ধেক কাটা। কোনো মতেই যখন নিলয়ের জ্ঞান ফেরানো যাচ্ছে না, তখন হঠাৎ মন্দিরের সিঁড়ি বেয়ে একটা 7-8 বছরের ছোট ছেলে, বৌদ্ধ ধর্মের পুরোহিত আর শিষ্যরা যেমন পোশাক পরে আর কি, তেমন পরে হাতে একটা বাটি ভর্তি পানি নিয়ে আমাদের সামনে এসে নিলয়ের গায়ে পানি ছিটানোর পর জ্ঞান ফেরে তার। তারপর আমরা মন্দিরে যাই। তখন মন্দিরের পুরোহিত বের হয়ে আসে আর নিলয়কে বলে, ব্যথাটা কি খুব জোরে লেগেছে? এটা তোমার প্রাপ্য ছিল। তুমি আমার ক্ষমতার ওপর কথা বলেছ, ঠাট্টা করেছ। তখন আমি খেয়াল করলাম পুরোহিতের হাতের বুড়ো আঙুল অর্ধেক কাটা, যেমনটা নিলয়ের গালে ছিল। এটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। তারপর আমরা অন্য একটা জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেই। সেখানে পরিবেশটা খুব সুন্দর, ফুরফুরে হাওয়া, পাখির ডাক,
ফুলের ঘ্রাণ। একটু পর আমরা একটা গাছের নিচে এসে বসি। আমরা যে গাছটার নিচে বসেছিলাম সে গাছ থেকে একটু দূরে একটা গাছে অনেক সুন্দর সুন্দর গহনা, ওড়না, জিনিসপত্র বাঁধা রয়েছে। নিলয় ও তার বন্ধুটা হঠাৎ করেই উঠে গিয়ে ওই গাছ থেকে খুব সুন্দর একটা ব্রেসলেট খুলে নিয়ে আসে। আমি অনেক বারণ করার পরেও শোনেনি। তারপর সবাই হোটেলে চলে আসি। নিলয় আর জিহাদ বেলকনিতে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় তারা আসিফের একটা বিকট চিৎকার শুনে রুমে যায়। গিয়ে দেখে আসিফের শরীর অর্ধেক দরজার ভিতরে আর অর্ধেক বাহিরে। সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। আসিফের জ্ঞান ফেরানোর পর জানা যায় আসিফ ঘুমোতে গেছিল। এমন সময় সে স্বপ্নে দেখে তার রুমটা ধোঁয়া দিয়ে ভরে যাচ্ছে আর একটা আষ্টে পচা গন্ধ তার নাকে আসছে। তখন সে দেখতে পায় একটা বিকৃত চেহারার জন্তু, যার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। দাঁত মুখ থেকে বেরিয়ে আসছে অর্ধেক, শরীর কুমিরের মতো, মাথায় শিং, তার লেজও আছে, 2 কাঁধে শিং। সে আসিফের দিকে এগিয়ে আসতে আসতে গলায় কামড় বসিয়ে দেয়। আর আসিফ কোনো রকমের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দরজার কাছে এসে সেন্সলেস হয়ে যায়। এসব ঘটনা আসিফের বাবাকে ফোন করে জানানো হলে তিনি তার পরের দিন সকালে দেশে ফিরে যেতে বলেন। দেশে যাওয়ার পরেও আমি বারবার আসিফের খবর নেওয়ার জন্য ফোন দিতাম, ধরতো না। একদিন ফোন ধরার পর সাথে সাথে সে কান্না জড়িত কণ্ঠে বলে, ভাই, আমি আর বাঁচব না, ও আমাকে মেরে ফেলবে, প্রতিদিনই আমার রক্ত খাই। এই বলে সে ফোন রেখে দেয়। আমি আসিফের ফ্রেন্ড লিস্ট থেকে নিলয়ের খোঁজ বের করি। খোঁজ করে যোগাযোগ করার পর জানতে পারি আসিফ মারা গেছে। নিলয় আমাকে ওই পুরোহিতের কাছে দেখা করে এসব কেন হলো জানতে বললে আমি পরদিন পুরোহিতের কাছে যাই। সে আমাকে দেখে বলে, তুমি আসবে আমি জানতাম। তোমার বন্ধু সেদিন একটা বড় ভুল করে ফেলেছিল। সে ওই ব্রেসলেট খোলার সাথে সাথে একটা রক্তচোষা খারাপ পিশাচ মুক্তি পেয়ে যায়। ওই গাছগুলোতে যত জিনিস আছে সবগুলোতে জিন বন্দি আছে। তোমরা না জেনে মুক্তি দিয়েছ। আর বহুদিন ক্ষুধার্ত থাকার পর সে আসিফের রক্ত খায়। এটা শোনার পর আমি ফিরে আসলাম। অতীতে নাকি আরও অনেক মানুষ মারা পড়েছে এই পিশাচের হাতে। সত্য মিথ্যা জানি না। ঘটনাটি ঘটে আমার মেজ নানার সাথে। আমার মেজ নানার নাম ছিল মজিদ। নানারা 2 ভাই, সবাই একসাথে একই বাড়িতে থাকে, মানে যৌথ পরিবার। নানু বাড়ি যাওয়ার সময় বাজার থেকে জমির আইল ধরে হেঁটে যেতে হয়, 10-12 মিনিটের পথ। সেই আইলের পাশে একটা 100 বছর পুরনো বটগাছ ছিল। লোকমুখে শোনা যায় সেই গাছে নাকি একটা খারাপ জিন থাকে, যার একটা চোখ আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। বড় নানা পোস্ট অফিসে চাকরি করতেন সেই বাজারে। তখন ছিল বর্ষাকাল। সকালে বড় নানা নানিকে ফোন করে বলে, মজিদকে বলিও বাজারে আসতে, অনেক টাটকা ইলিশ মাছ উঠেছে বাজারে। নানু ফোন কেটে দিয়ে মেজ নানাকে বলে বাজারে যেতে। মেজ নানা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু তখন বর্ষাকাল ছিল, তাই মেঘের কারণে
সকালেও মনে হচ্ছিল যেন এখনই সন্ধ্যা নেমে আসবে। বাজারে পৌঁছানোর পর বড় নানা মেজ নানা একসাথে বাজার করতে লাগলো। মেজ নানা বড় নানাকে বলল, ভাইজান, আজকে মাছ সস্তা আছে, 2-3টা বড় ইলিশ কিনেন। বাজার শেষ করে বড় নানা বলেন, তুই বাড়ি যা, আমার কাজ আছে। মেজ নানা বাজারের ঝুড়িটা মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জমির আইল ধরে। হাঁটতে হাঁটতে সেই বটগাছের সামনে পৌঁছায়। এমন সময় নানার নাম ধরে কেউ একজন ভারী কণ্ঠে বলে, মজিদ, মাছ নিয়ে যাচ্ছিস নাকি? ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। নানার বুকটা ধুক করে উঠল। হঠাৎ নানার চোখ গেল বটগাছের ডালের দিকে। নানা দেখল এক চোখওয়ালা খুব লম্বা কে যেন পা ঝুলিয়ে বসে আছে। নানার বুঝতে বাকি রইল না এটা সেই বটগাছের খোড়া জিন, যার একটা চোখ আছে। নানা খুব ভয় পেয়ে দোয়া পড়তে থাকে, আর সেই জিনটি গাছ থেকে নেমে আসতে থাকে। তাকে নামতে দেখে নানা কিছু না ভেবে সোজা বাড়ির দিকে দৌড় দেয়। সকালে বৃষ্টি হওয়ায় সেই রাস্তাটা ছিল খুব কাদাযুক্ত। নানা দৌড়ে যাওয়ার সময় আছাড় খেয়ে পড়ে যায়। পিছন ফিরে দেখে একটা কালো কুকুর খুঁড়িয়ে খুঁড়িয়ে নানার দিকে আসছে। নানার সামনে এসে নানার দিকে লাফ দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। নানা আবার উঠে হাঁটতে শুরু করে। নানার মনে হলো 10 মিনিটের পথটা যেন আজকে শেষই হচ্ছে না। একটু দূরে যেতেই নানা দেখল একটা বানর, যার শুধু একটাই চোখ। সে গাছের ডাল ধরে ঝুলে আছে। নানা আবারও দোয়া পড়ে দৌড়াতে থাকে। সেই জিনটাও নানার পেছনে পেছনে আসতে থাকে। নানা অনেক কষ্টে বাড়ি পৌঁছায়। বাড়ির ভিতরে ঢুকতেই মেজ নানি জিজ্ঞেস করে, কি হয়েছে, গায়ে কাদা লাগলো কেন? তারপর নানা নানুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নানু বলে একটা মাছ দিয়ে দিতে। নানা নানুকে বলে, মাছ ওকে দেওয়ার জন্য কিনেছি নাকি? তারপর নানু বাজার নিয়ে বড় নানু সহ রান্না করতে যায়। হঠাৎ নানু রান্নাঘরের জানালা দিয়ে দেখে উঠানে শত শত কাক বসে আছে। সেখানে একটা কাক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নানু আবার নানাকে বলে, কিছু হবে না, একটা মাছ দিয়ে দেন। কিন্তু নানার সেই একই কথা। রাত হলে বড় নানা বাড়ির দিকে রওনা দেয়, আর বটগাছের সামনে আসতেই দেখে মজিদ নানার মতো দেখতে একজন বটগাছের ওপর পা ঝুলিয়ে বসে আছে। নানা কিছু না বলে বাড়ি চলে আসে। এরপর মেজ নানু বড় নানু এসে বড় নানাকে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর নানা বলে আজকে আর মাছ রান্না না করতে, কিন্তু ততক্ষণে রান্না করা শেষ হয়ে গেছে। বড় নানা নানুদের বকাঝকা করে। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতে যায়। হঠাৎ কেউ একজন ভারী কণ্ঠে বলে, মজিদ, একাই ইলিশ মাছ খেয়ে ফেললি, আমাকে তো দিলি না। এটা শুনে নানু খুব ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আওয়াজ আসা বন্ধ হয়। নানু ঘুমিয়ে পড়ে। সকালে আজানের পর যখন আধার ধরে তখন মেজ নানাকে বড় নানা ডাক দিয়ে বলে, মজিদ, সামনের বিলে পানি নেমেছে, জালটা নিয়ে আয়, মাছ ধরতে যাব। বড় নানার কণ্ঠ শুনে মেজ নানা ঘুমের ঘোরে বলল, আসতেছি ভাইজান। মেজ নানা বের হয়ে উঠানে গিয়ে দেখে বড় নানা উঠানে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুখ করে। পাশাপাশি যেতেই পিছন থেকে মেজ নানু নানাকে ডাক দেয়। মেজ নানুর ডাকাডাকি শুনে বড় নানা নানু বাইরে আসে।
মজিদ নানা দেখলো বড় নানা নানুদের সাথে দাঁড়িয়ে। হঠাৎ নানার চোখ যায় সামনে যে দাঁড়িয়ে আছে তার পায়ের দিকে। নানার বুঝতে বাকি থাকলো না, এটা সেই ঘোড়া। বড় নানার রূপ নিয়ে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মেজ নানা দৌড়ে ঘরে আসার সময় উচট খেয়ে পড়ে যায়। সেই জিনটা হামাগুড়ি দিয়ে এসে নানার সাথে ধস্তাধস্তি করতে শুরু করে। এটা দেখে বড় নানা ঘর থেকে একটা লোহার রড এনে সেইটাকে আঘাত করতে থাকে। 3-4টা বাড়ি দিতেই সেটা হাওয়ায় মিলিয়ে যায়। সাথে সাথে মেজ নানা বেহুশ হয়ে যায়। নানাকে ধরাধরি করে বাসার ভিতরে আনা হয়। তারপর শুরু হয় নানার রক্তবমি। একটু পরে গাড়ি ডাকা হয় নানাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হসপিটাল পৌঁছানোর আগেই নানা মারা যান। এখানেই শেষ হয়নি। নানা মারা যাওয়ার পর নানার রূপ ধরে নানুকে ডাকতো। নানার সুখে নানু পাগলের মতো হয়ে গেছিল। পরে নানুকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে তাবিজ দেয় আর বাড়ি বন্ধ করে। পরে এলাকার মুরব্বীদের পরামর্শে কয়েকটি মসজিদের ইমামকে দিয়ে সেই বটগাছটির নিচে মিলাদ করে 101টি পেরেক মারা হয়। তারপর থেকে কেউ আর সেই খোঁড়া জিনটাকে আর দেখেনি। সামান্য একটা ইলিশ মাছের জন্য নানাকে অকালে প্রাণ দিতে হয়েছে। আজও নানু বাড়ি যাওয়ার সময় সেই বটগাছের নিচ দিয়ে যেতে হয়।